বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী, পড়ে শোনাচ্ছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ভূতের গল্প সহচর। সঙ্গী ভদ্রলোক হঠাৎ আবিষ্কার করলেন সামনের একখানা 6 বার্থের সেকেন্ড ক্লাস রিজার্ভ করেছেন তারই পরিচিত একদল। তাদের বার্থ খালি যাচ্ছে একখানা। খবরটা সংগ্রহ হতে না হতে হৈ হৈ করে তিনি মালপত্র টেনে নামালেন। যাওয়ার সময় একগাল হেসে বলে গেলেন, ভালোই হলো মশাই আপনার, এখন আপনি একচ্ছত্র বেশ সম্রাটের মতো ঘুমিয়ে যেতে পারবেন। সম্রাট একচ্ছত্র এসব ভালো ভালো কথা শুনবার আগে আমি অনুমান করেছিলাম বাইরের কার্ডের যার নাম ছিল তিনি একালের একজন দিকপাল সাহিত্যিক। আমি তাকে অবশ্য কখনো দেখিনি, কিন্তু তার ছবির সঙ্গে ভদ্রলোকের চেহারার সাদৃশ্য ছিল যথেষ্ট। তাই একখানা কুপেতে ওপরের বার্থে এমন একজন ভয়ঙ্কর বিখ্যাত সঙ্গীকে নিয়ে ট্রেন যাত্রার কল্পনা রীতিমতো শঙ্কিত ছিল আমি। সাহিত্য এবং সাহিত্যিক দুটোকেই আমি নিদারুণ ভয় করি। আমি কাজ করি স্ট্যাটিস্টিক্সে এবং সে কথা স্বীকার করতে লজ্জা নেই, সংখ্যাতত্ত্বের কাছে রসতত্ত্বের স্বাদ অত্যন্ত জলো বলে মনে হয় আমার কাছে। সারা ভারতবর্ষে বছরে কোন ভাষার কত বই ছাপা হয় তার হিসেব মোটামুটি একটা দিতে পারি, কিন্তু ঊর্ধ্বলোক বিহারী সাহিত্যিক মহারাষ্ট্র যদি হঠাৎ জিজ্ঞাসা করেন তার কি কি বই আমি পড়েছি, ভুলে গেছি। মানুষকে ফেল করা ছাত্রের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া নাচতে এবং অতিরন্যথা। কাজেই তিনি নেমে যেতে বেশ খানিকটা স্বস্তি অনুভব করলেন। সন্দেহ কি, বেশ করে নিজের মতো বিছানা পেতে নিলুম, গুছিয়ে নিলুম জিনিসপত্র, তারপর আরাম করে হাত পা ছড়িয়ে মুখাগ্নি করলুম সিগারেটে। হাওড়া থেকে যখন ট্রেনটা ছাড়ল সেই স্বস্তির আমেজে তখনও ভরপুর হয়ে আছি। পরপর উল্কা বেগে যখন কয়েকটি স্টেশন ছিটকে বেরিয়ে গেল তখনও। কিন্তু আলো নিভিয়ে শোয়ার উপক্রম করতে কিরকম একটা অদ্ভুত অশান্তি আমাকে পেয়ে বসলো। হঠাৎ মনে তো হতে লাগলো আমি একা, শুধু এই ছোট কামরাটুকুর ভেতরেই নয়, এই বিশাল ট্রেনটাতে আমি একা ছাড়া কোথাও কোনো যাত্রীই নেই। একটা অতিকায় ভুতুড়ে গাড়ি আমাকে নিয়ে একরাশ অজানা অন্ধকারের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। কোথায় যাচ্ছে আমি জানি না, হয়তো গাড়িটারও সে কথা জানা নেই। কয়েক মিনিটের মধ্যেই আমি উঠে বসলাম, আলো জ্বেলে দিলাম, আর তীক্ষ্ণ তীব্র আলোর একটা ঝাপটা চোখে এসে লাগবার সঙ্গে সঙ্গেই অস্বস্তির ঘোরটা কেটে গেল। সত্যি কথা বলতে গেলে হাসিই পেল আমার। সাহিত্যিকের সঙ্গগুণ আছে বটে, ভদ্রলোক আমার সহযাত্রী না হতেই তার ব্যাধি এসে আমাকে ছুঁয়েছে, সঙ্গে থাকলে রক্ষা ছিল না দেখা যাচ্ছে। কি করে যে এসব উদ্ভট কল্পনা আমার মাথায় এলো, আশ্চর্য। এক গ্লাস জল খেয়ে একটা আলো জ্বেলে রেখে শুয়ে পড়লুম আবার। কিন্তু চোখের কাছে আলো জ্বললে আমার কিছুতেই ঘুম আসে না। বিরক্ত হয়ে আমি এপাশ ওপাশ করতে লাগলুম, অথচ আলো নিভিয়ে দিতেও সাহস হচ্ছে না, পাছে আবার ওই সমস্ত এলোমেলো ভুতুরে ভাবনা আমাকে পেয়ে বসে। চোখের পাতা দুটোকে যথাসাধ্য চেপে ধরে প্রাণপণ ঘুমের সাধনা শুরু করলুম, সেও মাত্র কিছুক্ষণের জন্য। তারপরে একটা নতুন ভাবনা আমাকে পেয়ে বসলো। বড় বেশি জোরে যাচ্ছে নাকি গাড়িটা, বড় বেশি অস্বাভাবিক স্পিডে। যতগুলো রেলওয়ে অ্যাক্সিডেন্টের খবর জানি একটার পর একটা মনে পড়ে যেতে লাগলো সেসব। অন্ধকারের ভেতর দিয়ে অন্ধের মতো ট্রেনটা পার হয়ে যাচ্ছে ঘুমন্ত গ্রাম, শূন্য প্রান্তর, কালো জঙ্গল, নদীর কূল। এই নির্জন নিশীথ যাত্রা যেন ভাগ্যের হাতে নিজেকে ছেড়ে দেওয়া ছাড়া আর কিছুই নয়। কে বলতে পারে কোথায় আলগা হয়ে আছে একটা ফিশ প্লেট, কোথায় ব্রিজের পিলারে ধরেছে ফাটল। মুহূর্তের ভিতর লাইন থেকে ছিটকে পড়ে যেতে পারে ট্রেনটা। তারপর আবার আমি নিজের ওপর বিরক্ত হয়ে উঠলাম। কি আশ্চর্য, কেন এই সমস্ত অবান্তর অর্থহীন ভাবনা আমার? প্রতিদিন প্রতি রাত এমনি অসংখ্য ট্রেন সারা ভারতবর্ষময় ছুটে বেড়াচ্ছে, তাদের কখানাতে অ্যাক্সিডেন্ট হয়। দুর্ঘটনা ঘটবার ভয় আমার যত বেশি তার চেয়ে তো বেশি রেল কোম্পানি। এই গাড়ি যারা চালিয়ে নিয়ে যাচ্ছে তাদের কম করে 300-400 মানুষের প্রাণের দায়িত্ব যাদের হাতে, এসব ভাবনা আমার চাইতে ঢের বেশি ভাবছে তারা। আমি আবার উঠে পড়লুম, টয়লেটে ঢুকে মাথায় চোখে ঠান্ডা জল দিলুম খানিকটা। একা গাড়িতে এভাবে চলবার অভিজ্ঞতা জীবনে আমার প্রথম নয় যে যার জন্য এই সমস্ত ছেলে মানুষের দুশ্চিন্তা আমাকে পেয়ে বসলো। কোনো কারণে মাথা গরম হয়ে গেছে, তাই এই কাণ্ড।
দুটো পাখারই রেগুলেটর পুরো ঠেলে দিয়ে গাড়ি অন্ধকার করে আবার শুয়ে পড়লাম। কিন্তু সঙ্গে সঙ্গে সে অদ্ভুত ভয়টা যেন বুকের ওপর চেপে বসতে লাগলো। মনে হতে লাগলো কোথায় কি যেন ঘটতে চলেছে, কি একটা নিশ্চয় ঘটবে। আজ হোক, কাল হোক, এই গাড়িতে হোক, পরে হোক। আর মনে হতে লাগলো এই গাড়িতে এখন আর আমি একা নই, আমার সঙ্গে আর কেউ অথবা আর কিছু একটা চলেছে। আমার এই বার্থটার নিচেই সে গুড়ি মেরে বসে আছে। একবার মাথা নামিয়ে নিচের দিকে তাকালেই তার দুটো জলজলে চোখ আমি দেখতে পাবো। কিন্তু এইবার আমি নিজের উপর চটে উঠলাম। পাগল হয়ে যাচ্ছি নাকি আমি? কোনো কারণ নেই, কোনো অর্থ নেই, তবু পৃথিবীর যত প্রান্তের অভান্তর উদ্ভট কল্পনা আমাকে পেয়ে বসেছে। হালে কতগুলি বিলিতে ভূতের গল্প পড়েছিলাম, হয়তো তার প্রতিক্রিয়া এইসব। এই অদ্ভুত অস্বস্তি থেকে নিজেকে মুক্ত করবার জন্য এবার আমি মনের সঙ্গে যুদ্ধ শুরু করলাম দস্তুর মতো। প্রাণপণে ভাবতে চেষ্টা করলাম সংখ্যাতত্ত্বের কতগুলি জটিল সমস্যা, যা ভেড়া গুনবার চাইতেও কার্যকরী। তারপর প্রায় আরো 1 ঘন্টা পরে গাড়ি খড়গপুর ছাড়িয়ে গেলে আমার চোখে ঘুম নেমে এলো। কিন্তু কে জানতো জেগে থাকবার চাইতেও আরো বিভৎস হয়ে উঠবে ঘুমটা। মনের সমস্ত সরীসৃপ ভাবনা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে ঘুমের ভেতরে। আমি স্বপ্ন দেখতে লাগলাম, অদ্ভুত কুৎসিত সে স্বপ্ন। পরিষ্কার দেখলাম একটা ন্যাড়া নগ্ন পাহাড় আমার সামনে, তা কোথাও একটা গাছপালা নেই, একগুচ্ছ ঘাস পর্যন্ত নয়। কলকাতার চিড়িয়াখানার অতিকায় কচ্ছপগুলোর মতো বড় বড় পাথরে ছেয়ে গেছে তার সর্বাঙ্গ। চারিদিকে জনপ্রাণীর চিহ্ন নেই, শুধু পাহাড়টার মাথার ওপরে পড়ন্ত বেলার খানিকটা রক্তরৌদ্র কারণ নিষ্ঠুর ভ্রুকুটির মতো জ্বলছে। আর সেখান থেকে সেই অশুভ রাঙা আলোয় ডানা মুড়ে বসে আছে একটি মাত্র শকুন, যেন অপেক্ষা করে আছে কাল পুরুষের মতো। কিন্তু এইখানেই শেষ নয়, আরও ছিল তারপর। আমি দেখলুম আলো এসে ভয়ঙ্কর নগ্নতার ভেতরে শকুনের সে ক্ষুধার্ত চোখের নিচে 4 জন মানুষ একটা মৃতদেহ কাঁধে করে নিয়ে চলেছে। কোথায় চলেছে জানি না, তাদের 4 জনের চোখে মুখে একটা বিবর্ণ ক্লান্তি। আর সে সব বাহকদের মধ্যে আমি একজন। চিৎকার করে আমি জেগে উঠলাম। আমার সর্বাঙ্গ দিয়ে তখন দরদর করে ঘাম পড়ছে। চলন্ত ট্রেনের শব্দ ছাপিয়ে বেজে উঠেছে আমার হৃৎপিণ্ডের আওয়াজ। আলো জ্বেলে দিয়ে উঠে বসলুম এবার। না, আর ঘুমোবো না। যে কোনো কারণেই হোক আমার মধ্যে কোথাও কিছু একটা গোলমাল হয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম রাত প্রায় 3টের কাছাকাছি। ওই সময়টুকু না হয় আলো জ্বেলে বসেই থাকবো। এতক্ষণে আমার মনে অনুতাপ হতে লাগলো। সাহিত্যিক ভদ্রলোককে ধরেই রাখা উচিত ছিল আমার গাড়িতে। এই দুঃস্বপ্নের চাইতে সাহিত্য চর্চাও নেওয়ার মন্দ ছিল না। হেলান দিয়ে বসে আছি, বসে বসে আবার সংখ্যাতত্ত্বে ভাবতে শুরু করলাম। কিন্তু এতক্ষণে সত্যিই আমার ঘুম পেয়ে বসেছে। বসে থাকতে থাকতে আবার আমার চোখ জড়িয়ে এলো এবং একটু পরে সেই কুৎসিত স্বপ্নটার পুনরাবৃত্তি। সেই পাহাড়, সেই পড়ন্ত রোদ, সেই শকুন, আর তেমনি একটা মৃতদেহ কাঁধে নিয়ে আমরা 4 জন সব যাত্রী। এবার চিৎকার নয়, আর্তনাদ করে সোজা হয়ে বসলাম আমি। আর পাশের জানলার জালের ভিতর দিয়ে যদি ভোরের দিকে আভাস দেখা না যেত তাহলে হয়তো চেন টেনে ট্রেন থামিয়ে দিত, নয়তো ঝাঁপিয়ে পড়তুম দরজা দিয়ে। উঠে সমস্ত জানালাগুলো খুলে দিলুম। সূর্য ওঠেনি এখনো। বাইরের গাছপালা, মাঠ আর পাহাড়ের ওপর শুভ্র ধূসর ব্রাহ্ম মুহূর্ত। একরাশ কনকনে ঠান্ডা হাওয়া এসে কাঁপুনি ধরিয়ে দিল শরীরে। আমি গ্রাহ্য করলাম না। বিদেশি কবির ভাষায় শুধু আমার প্রাণ ভরে বলতে ইচ্ছা করলো, হেইল হোলি লাইট। বেলা 8টার সময় পৌঁছলাম গন্তব্য স্টেশনে। ভুতুরে গাড়িটা থেকে নেমে যেন মুক্তি স্নান হলো। স্টেশনে একটা ছিল মামাই পাঠিয়েছেন। 1 ঘন্টার মধ্যেই 8 মাইল রাস্তা পার হয়ে গেল। মামা ব্যাচেলার মানুষ, একটু পাগলাটে ধরনের। প্রথম জীবনে সন্ন্যাসী হয়ে কতক দিন অজ্ঞাতবাস করেছিলেন, তারপর এখানে এসে ডাক্তারি শুরু করেছেন। একেবারে পাণ্ডব বর্জিত গ্রাম অঞ্চল। কয়েক বাক্স হোমিওপ্যাথি ওষুধের জোরেই এখানে ধন্বন্তরী হয়ে বসেছেন তিনি। পাহাড়, শালবন, একটি ছোট নদী আর কয়েক ঘর দেহাতি মানুষের ভেতর মামার লাল টালির ছোট্ট বাড়িটি অত্যন্ত মনোরম। জায়গাটার কাব্য সৌন্দর্য আমি ঠিক বর্ণনা করতে পারবো না। সেই সাহিত্যিক ভদ্রলোক থাকলে তিনি সেটা ভালোভাবে করতে পারতেন। মোটের ওপর আমার ধারণা কলকাতা থেকে যারা কিছুদিনের জন্য পালিয়ে আত্মরক্ষা করতে চায় এবং সেই অজ্ঞাতবাসের সময়
শহরের কোনো পরিচিত লোকের সঙ্গে দেখা না হলে যারা স্বস্তি বোধ করে এই জায়গাটা তাদের পক্ষে আদর্শ। অনেকটা আগে বাড়িয়ে মামা দাঁড়িয়েছিলেন। তার রগের দুপাশে দুগোছা পাকা চুল ঝকঝক করছিল সকালের রোদে, কিন্তু তার চাইতেও ঝকঝকে হাসি হাসলেন মামা। আয় আয়, পথে কোনো অসুবিধে হয়নি তো? অসুবিধে? আমি ম্লান হাসলুম উত্তরে। সারা রাত ট্রেনের সেই দুঃস্বপ্নটা আবার নতুন করে মনে পড়ে গেল। কিন্তু একটু পরেই ঠান্ডা জলে স্নান করে জ্বালা ধরা চোখ দুটো জুড়িয়ে গেল। আস্তে আস্তে স্বাভাবিক হয়ে এলো সব। তখন চামচেতে মুরগির ডিমের পোচ তুলতে তুলতে আমি মামাকে স্বপ্নটা বললাম। শুনে মামা হো হো করে হেসে উঠলেন। আসবার আগে মাংস টাংস খেয়েছিলি বোধহয়? তা খেয়েছিলুম, একটু বেশি হয়ে গিয়েছিল। তাই এই কাণ্ড, পেট গরম হলে লোকে সব খেয়াল রাখে। রান্না তো দেরি আছে, ব্রেকফাস্টটা ভালো করে সেরে নিয়ে ঘন্টা তিনেক নিশ্চিন্তে ঘুমো। আমি ততক্ষণে গ্রাম থেকে একটা রোগী দেখবার পাঠ সেরে আসি। ব্রেকফাস্টে চুকে যাওয়ার পরে মামার ডাক্তারি ব্যাখ্যাটাকে হৃদয়ঙ্গম করে সমস্ত মনটা বেশ ঝরঝরে হয়ে গেল। তারপরে ক্যাম্বিসের খাটিয়ায় গা এলিয়ে দিতে আবার ঘুমের পালা। এবার নিঃস্বপ্ন এবং নিশ্চিন্ত। ঘুম ভাঙলো চাকরটার বিকট কান্নায়। ছুটে বেরিয়ে এলুম বারান্দায়। মামাকে একদল মানুষ বয়ে আনছে কম্পাউন্ডের মধ্যে। তাদের চোখে মুখে শোক আর বেদনার ছাপ। হাউ হাউ করে কাঁদছে চাকরটা। কি হয়েছে, কি হয়েছে? বুক ফাটার জিজ্ঞাসা ছুড়ে দিলাম আমি, কিন্তু উত্তরের দরকার ছিল না। আমার মন তা আগেই টের পেয়ে গেছে। তবু কে জানতো আমার মামার হার্টের অবস্থা এত খারাপ ছিল। মাইল চারেক দূরে পাহাড়ি রাস্তায় উঠবার সময় ঘোড়া থেকে তিনি পড়ে যান। যারা কাছে ছিল তারা বললে ঘোড়া থেকে পড়ে তিনি মারা যাননি, পড়বার আগেই তার মৃত্যু হয়েছিল। পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। কাঁদবার মতো শক্তি আমার ছিল না। এসে যখন পড়েছি তখন শোকে আড়ষ্ট হয়ে বসে থাকা আমার চলে না। 8 মাইল দূরে পোস্ট অফিসে দরকারি টেলিগ্রাফ পাঠিয়ে সব ঠিক করে যখন মরা নিয়ে বেরোলো তখন বেলা নেমে এসেছে। কিন্তু এ কি, এখানে সে নেড়া পাহাড়টা এলো কোত্থেকে? কোথা থেকে তার ধারালো চুরোটার ওপর অমন করে পড়েছে শেষ বেলার হিংস্র আরক্তিম আলো? কোথা থেকে একটা শকুন এসে সেখানে ডানা মেলে বসেছে কালপুরুষের মতো? সব এক, সেই স্বপ্নের সঙ্গে সব এক। আমার চারিদিকে সেই অবিশ্বাস্য শূন্যতা, সেই প্রেতপাণ্ডুর বিস্তৃতি। অমানসিক ভয়ে আমি দাঁড়িয়ে পড়লাম। কে যেন আমার পা দুটোকে টানতে লাগলো পাথুরে মাটির তলায়। সারা রাত ট্রেনে আমাকে অমন করে ভয় দেখালো কে? আমার বার্থের তলায় গুড়ি মেরে যে বসেছিল কে সে? সে কি মৃত্যু? আমার সঙ্গে আমারই সহচর হয়ে এসেছে সে?